হাসিনা উৎখাত হয়েছে, কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য ছিল ভারতের গোলামি, সেটা থেকে মুক্ত হওয়া। সেটা কি হয়েছে? ভারতের গোলামির বিষয়টা কি সেটা একটু বুঝে দেখে আসে। ভারতের একটা রাজ্য মহারাষ্ট্র অথবা পশ্চিমবঙ্গ, আমরা কি ভারতের গোলাম বলি না? এমনকি বিহার, পাঞ্জাব, এদের ক্ষেত্রেও বলি না, তাই না? কারণ এগুলো ভারতের রাজ্য। তেমনি আমরা টেক্সাসকে যুক্তরাষ্ট্র গোলাম বলি না। বরং কানাডা বা ব্রিটেন যখন আমেরিকার পররাষ্ট্রনীতির ছায়ায় চলে, তখন লোকে তাদেরকে তাবেদার বলে, আমেরিকার তাবেদার, যদিও গোলাম শব্দটা ব্যবহার করে। কিন্তু শেখ মুজিব বা শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের গোলামি কথাটা যখন আসে, তখন তাদের বাংলাদেশকে ভারতের আর একটা রাজ্যে পরিণত করতে চাওয়া না, বরং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র ধরে নিয়ে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের প্রতি তাদের আনুগত্য দেখানোর প্রসঙ্গে গোলামি কথাটা বলা। কেন তাদেরকে গোলামি করতে হয়? কারণ তারা বাংলাদেশে জনপ্রিয় না, তারা সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে। তাই তাদের ক্ষমতায় থাকাটা নির্ভর করে সে কতটুকু গোলামি করতে পারছে। বাংলাদেশের জনগণ যত বেশি তাদের ক্ষমতা থেকে সরাইতে চাইছে, জবাবদিহিতে চাইছে, ততই তারা ভারতের প্রতি আনুগত্যের মাত্রা বাড়াই দিচ্ছে, আর ততই বাংলাদেশের মানুষের উপরে জুলুম হয়েছে। এটাই ভারতের দায়। শেখ মুজিবের বাকশাল আর শেখ হাসিনার অনানুষ্ঠানিক একদলীয় শাসন বা বাকশাল 2.0 এইরকমই ছিল। তারা যখনই ক্ষমতায় যাইতে পারছে, তখনই তারা এই গোলামির এজেন্সি নিছে আর দেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছে। শেখ মুজিবের আমলে 3 বছরের যে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদ তৈরি হয়েছিল, হাসিনা সেটাকে টাইনা 15-16 বছরে নিয়ে গেছে। শেখ মুজিব ছিল একজন স্বৈরাচার, আর হাসিনা হইতেছে একটা পূর্ণাঙ্গ শয়তান। এবার আসেন আলাপ করি কেন ধানমন্ডি 32 নম্বর ভাঙাটা জরুরি। নিজেকে একটা প্রশ্ন করে, পূর্ব পাকিস্তানের জনগণ যে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠন করলো, এটা কি ন্যায়সঙ্গত ছিল? পাকিস্তানকে দখলদার হিসেবে কখন আমরা দেখা শুরু করি? দখলদারকে উৎখাতের জন্য যুদ্ধ করা, এই সমস্ত নৈতিক বৈধতা কোন জায়গা থেকে আসলো? বাংলাদেশের প্রতিষ্ঠা, স্বাধীনতার যুদ্ধ 100% বৈধ ঘটনা। কেন বৈধ ঘটনা? আর এটা বৈধ হয়ে উঠলো কখন? এটা বৈধ হয়ে ওঠে 25শে মার্চের রাতে। তার আগে না। 25শে মার্চ রাতে পাকিস্তান দখলদার শক্তি হিসেবে মাঠে নামে এবং নিজের দেশেরই পূর্বাঞ্চলের নাগরিকদের হত্যা শুরু করে। এই ঘটনায় ইতিহাসে বাংলাদেশ সৃষ্টির বৈধতা দেয়। ফলে পূর্ব পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশি হয়ে ওঠা এবং দখলদারদের উৎখাতের জন্য যুদ্ধ করাটা বৈধ হয়ে ওঠে। 25শে মার্চের আগে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধতা তৈরি হয়নি। তার আগে সংঘাত ছিল, কিন্তু সমঝোতার সম্ভাবনা ছিল পাকিস্তানের কাঠামোর মধ্যে। 1952 সালে যে গভর্নর হাউস থেকে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চালানো হয়েছিল, সেই গভর্নর হাউসকে পরবর্তীতে বাংলা একাডেমি বানায়। হাসিনার গণভবনকে যেভাবে জাদুঘর বানায় দেওয়া হয়েছে, ঠিক আছে। আইয়ুব খান রাষ্ট্রীয় প্রচারে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলেন, আর পূর্ব পাকিস্তানের মানুষ পুরা দেশ রবীন্দ্রসঙ্গীতে ভাষায় দিল। ফলাফল আইয়ুব খান টিকে থাকতে পারলেন। সমঝোতা হইল, অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতায় আসলো ইয়াহিয়া। নির্বাচন হইল, পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের নির্বাচনেই ভোট দিল, কেউ কিন্তু বয়কট করেনি। বরং অনেকে আওয়ামী লীগকে জাল ভোট পর্যন্ত দিছিল। ইলিয়াস কাঞ্চন হাসিনার নির্বাচনের বৈধতা দিতে গিয়ে ফট করে সেই কথা বলে ফেলছিল। এই যে ফারুক ভাই যেটা বলেছেন যে 70-এর ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি, এবং আমি ভোটার কিন্তু হইনি, কিন্তু আমি নিজে কিন্তু ফলস ভোট দিয়েছি, এবং একটা দুইটা না, অনেকগুলোই দিয়েছি। হ্যাঁ, তো সেইভাবেই কিন্তু আজকে এই দেশ কিন্তু, যেমন আমি নির্বাচনে পূর্ব পাকিস্তানের নাগরিকরাই জয় হইল। তারা 1947 সালে পাকিস্তান গঠনের সময় মূল ভূমিকা রাখছিল, আর 1970 সালে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ক্ষমতা দখলের সামর্থ্য দেখাইল, হিম্মত দেখাইল। তারপর ক্ষমতার দর কষাকষি শুরু হইল, কিন্তু পশ্চিম পাকিস্তানের বেসামরিক সামরিক এলিটরা শেখ মুজিবকে ক্ষমতার আসনে বসতে দিল। 25শে মার্চে তারা সামরিক হামলা চালালো, পূর্ব পাকিস্তানের সাধারণ নাগরিকদের হত্যা করতে শুরু করলো। এই হামলায় ইতিহাসে বাংলাদেশ রাষ্ট্রের বৈধতা দিল। বাংলাদেশের স্বপ্ন পশ্চিম পাকিস্তানদের বঞ্চনার শোষণ থেকে শুরু হয় না, শুরু হয়েছে পাকিস্তানিদের গণহত্যা থেকে। নিপীড়ন, হামলা, যন্ত্রণা ইতিহাসে বিপ্লবের বৈধতা এনে। হাসিনার জুলুম, খুন, গুম তাকে উৎখাতের বৈধতা দিছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বৈধতা দিছে। ইতিহাসে নিপীড়ক শাসকের বাসভবন, ক্ষমতার কেন্দ্র, এটার ধ্বংসের অসংখ্য উদাহরণ বহুবার ঘটছে। এটাই হইতেছে প্রতীকী প্রতিরোধ, ক্ষমতা অপসারণের প্রতীক বা গণতান্ত্রিক পুনর্গঠনের অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে। কয়েকটা উদাহরণ দিই। ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্রের নিপীড়নের প্রতীক হিসেবে বাস্তিল দুর্গকে জয় বাংলা কইরা দেওয়া হয়। এটা ছিল ফ্রান্সের রাজনৈতিক বন্দিশালা, যেখানে রাজতন্ত্রের বিরোধীদেরকে আটকে রাখা হইত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি শাসনের প্রতীক হিটলারের অফিস এবং চ্যান্সেলারি ভবন ধ্বংস করে দেওয়া হয়। এমনকি সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা যাওয়ার পরে, সমাজতন্ত্রের পতন হওয়ার পরে সমাজতন্ত্রের সমস্ত প্রতীককে, লেনিনের মূর্তিকে ধ্বংস করে দেওয়া হয়।
বাসভবন বা স্থাপত্য নিছক ইট কাঠের গঠন না, এটা রাজনৈতিক ক্ষমতার দমন নীতি এবং মতাদর্শের প্রতীক বটে। মিশেল ফুকো মনে করেন ক্ষমতা শুধু মানুষের মধ্যে না, প্রতিষ্ঠান এবং স্থাপত্যের মধ্যেও নিহিত থাকে। তাই প্রতিবাদ শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না, বরং তার প্রতীক এবং কাঠামোর বিনাশটাও জরুরি। বদ্রিয়ারের মতে রাজনৈতিক ক্ষমতা নিজেকে প্রতীক দিয়ে চিহ্নিত করে। নিপীড়কের প্রতীক ভাঙা তার মানে ক্ষমতার ভিত্তিটাকে নষ্ট করা। জন রলসের একটা ন্যায় বিচার তত্ত্ব আছে, ইংরেজিতে বলে রলসিয়ান জাস্টিস। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এই তত্ত্ব অনুসারে যে কাঠামো মানুষের প্রতি অন্যায় করছে তার টিকে থাকার অধিকার রাখে না। তাই একটা ভবন যদি জনগণের দাসত্ব, নিপীড়ন আর গণহত্যার প্রতীক হয়, তার টিকায় রাখা ইতিহাসের প্রতি অন্যায়। হেগেল বলছিলেন ঐতিহাসিক পরিবর্তন সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে আসে এবং প্রত্যেকটা যুগ তার প্রতীক সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে দিয়ে নতুন কিছু নির্মাণ করে। নিপীড়কের প্রতীক ধ্বংস করা মানে নতুন যুগের সূচনা। নিপীড়কের প্রতীক ধ্বংস করলে জনগণের ভয়ের সংস্কৃতি দূর হয় এবং তারা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করতে শুরু করে। যেই ক্ষমতা জনগণের কাছ থেকে কাইরা নেয় স্বৈরাচার এবং ফ্যাসিস্টেরা, সেই ক্ষমতা ফিরায় দেওয়া হয় এইভাবেই। আমরা জনগণের ক্ষমতা ফিরাই দিছি 32 নম্বর ভাঙ্গা। 32 নম্বর ভাঙ্গার ইতিহাস শতাব্দীর পর শতাব্দী জালেমদের জন্য শিক্ষা হয়ে থাকবে, প্রতিবাদী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হইয়া থাকবে। এই লড়াই শুধুমাত্র একটা ভবন ধ্বংসের জন্য না, এটা নিপীড়কের প্রতীক ভাঙার, ইতিহাসের গতিপথ পুনর্গঠনের লড়াই এবং নিপীড়িতের শক্তি দেখানোর লড়াই, তার হিম্মত দেখানোর লড়াই। ইতিহাসে যে ক্ষমতা জনগণের রক্ত চুইসা নিজেদের ক্ষমতার দুর্গ বানাইছে, সেই ক্ষমতার প্রতীক একদিন না একদিন মাটিতে ঘুরায় যায়। এটাই প্রকৃতির বিধান, এটাই ইতিহাসের অনিবার্য সত্য। ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গ হোক, নাৎসি শাসনের চ্যান্সেলারি হোক, জারের প্রাসাদ হোক, প্রত্যেকটা নিপীড়ন কাঠামোই একসময় ঘুরায় যায় আর জনগণের রক্তের উপরে দাঁড়ায়। প্রত্যেকটা ভবনের ইট জনতার পায়ের নিচে গুড়া গুড়া হয়ে যায়। ধানমন্ডি 32 নম্বর ভাঙা তেমনই এক ইতিহাসের মুহূর্ত, যেখানে নিপীড়নের প্রতীক বিলীন হইল এবং জনগণ দেখালো ক্ষমতা তাদের হাতে থাকে। হাসিনা এবং তার আওয়ামী লীগ এই প্রতীক হারায়, ছটফট করতেছে মরণ যন্ত্রণায়, কারণ তারা জানে প্রতীক ধ্বংস মানে ক্ষমতা হারানোর শুরু, তাদের আদর্শের পরাজয়। তারা জানে একবার জনগণ বুঝে গেলে যে তাদের ভয় দেখায় শাসন করা সম্ভব না, একবার জনগণ বুঝে গেলে যে